সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ফাহিম আহমেদ, সিইও পাঠাও। দর্শক মণ্ডলী, আমাদের আজকে অতিথি ভিন্ন ধারার একজন অতিথি। তিনি সাংবাদিক নন, উনি রাজনীতিবিদ নন, এর বাইরে ব্যবসায়ী বলা চলে। ফাহিম, আপনি তো অনেকদিন বাইরে ছিলেন। জি, দেশের টানেই কি আসলেন? অবশ্যই অবশ্যই। আমার বেড়ে ওঠা বাংলাদেশে, এবং তারপরে অনেক ছোটবেলায় আমি ইউনিভার্সিটিতে পড়ার জন্য বিদেশে চলে যাই। তারপর ওইখান থেকেই আমার প্রফেশনাল জার্নিটা শুরুটা হলো ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে নিউ ইয়র্কে। ওইখানে প্রায় 8-10 বছর কাজ করেছি। তারপরে প্রায় 12-13 বছর আগে বাংলাদেশে ফেরা, এবং ফেরার কারণটাও বলতে পারেন ব্যক্তিগত এবং প্রফেশনাল। কারণ অনেকদিন ধরেই আমার ইচ্ছা বাংলাদেশে ফেরত আসা এবং বাংলাদেশে নতুন কিছু তৈরি করা। তো সেই আশা থেকে আর কি আমার বাংলাদেশে ফেরত আসা। আমি শুনবো সেটা, আর কি শিরোনাম দেখে নিই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে রাজনীতির মাঠে বিপ্লবীরা, ধরাছোঁয়ার বাইরে হাসিনার দোসর মঈন আব্দুল্লাহ। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে যৌথ বাহিনীর তল্লাশি, চেকপোস্ট ও নিয়ন্ত্রণে আসছে না অপরাধ, শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ, প্রধান উপদেষ্টা। মানবজমিন নতুন দলের নাম চূড়ান্ত, কোর কমিটিতে কারা? বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘের। আমার দেশের ফেসিবাদের সহযোগী বিচারপতিরা অধরা, মারামারির মধ্যে ছাত্রদের সংগঠনের আত্মপ্রকাশ। কালবেলা 116তে আটকে আছে পৃথক সচিবালয়, বিক্ষোভ হাতাহাতির মধ্যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। দেশ রূপান্তর কারসাজি করে খেলাপি ঋণ কম দেখাতো আওয়ামী লীগ, নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা ঘিরে হাতাহাতি, আহত 2। করতোয়া চলমান সংস্কারে ধীর সমর্থন, নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। খবরের কাগজ আসছে গণতান্ত্রিক নাগরিক শক্তি, সর্বস্তরে গ্রহণযোগ্য হয়েছে সেনাপ্রধানের বক্তব্য। এই ছিল শিরোনাম। তো শিরোনামে যাচ্ছি না, আপনাকে নিয়ে এই গল্পটা সাজাবো। সেটা হচ্ছে পাঠাও, এর গল্পটা কি? হ্যাঁ, তো পাঠাও সম্বন্ধে যদি বলি, পাঠাও বলতে আমাদের চোখের সামনে যেটা ভাসে সেটা হলো শহরের মধ্যে মোটরসাইকেল, এবং মোটরসাইকেলের মধ্যে ব্যস্ত নগরীতে মানুষের যাতায়াত। কিন্তু পাঠাওয়ের শুরুটা প্রায় 10 বছর আগে। আমরা এবছর আমাদের 10ম বর্ষে পদার্পণ করছি, এবং পাঠাও বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিসেস প্ল্যাটফর্ম। যদিও পাঠাওয়ের সাথে মোটর বাইকটা সবচেয়ে বেশি যুক্ত, আমাদের কিন্তু 3টা মূল ব্যবসা আছে। তার মধ্যে একটা হলো রাইড হেলিং, মোটর বাইক এবং গাড়ির মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন মহানগরীতে মানুষের দৈনন্দিন যাতায়াতের পথটাকে একটু সুগম করে এসেছি। দ্বিতীয় ব্যবসাটা হলো আমাদের অন ডিমান্ড ফুড ডেলিভারি, এবং সেই সাথে অন্যান্য এসেনশিয়ালস যেরকম গ্রোসারি এবং প্রয়োজনীয় দ্রব্যাদি এগুলো ডেলিভার করা। এবং তৃতীয় ব্যবসা, যেটা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি যাত্রা শুরু এবং যেটা আমাদের অন্যতম এবং সর্ববৃহৎ ব্যবসা, সেটা হলো আমাদের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য, যারা বিভিন্ন সামাজিক মাধ্যম এবং ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পণ্য দেশব্যাপী বিক্রি করছেন, সেগুলা দেশব্যাপী ডেলিভার করা কুরিয়ার সেবা প্রদানের মাধ্যমে, এবং সেই সাথে তাদের পণ্য মূল্যগুলো কালেক্ট করে তাদের কাছে পৌঁছে দেওয়া। এর বাইরে আমরা দুটো জিনিস করছি। আমরা দেশের বাইরেও কিন্তু ছড়িয়ে গেছি। প্রায় 8 বছর ধরে আমরা নেপালে অপারেট করে এসেছি। এবং দ্বিতীয়ত, আমরা খুব সম্প্রতি আমরা ফিনটেকে সম্প্রসারণ করেছি, যার মাধ্যমে আমরা আমাদের ভোক্তাদের কাছে এবং আমাদের যারা মার্চেন্ট আছে তাদের জন্য আমরা পেমেন্ট সেবা এবং বিভিন্ন ধরনের অর্থায়ন সেবা প্রদান করে আসছি, সেখানে আমরা সহায়তা করে আসছি। তো মূলত পাঠাও হলো যে সেই সব মানুষের জন্য যারা তরুণ, যারা প্রাইমারিলি শহরে থাকে এবং তাদের জীবনমানকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর, তাদের আয়ের পথ তৈরি করে দেওয়া এবং তাদের জীবনকে আর একটু সহজ করে তোলা, এটাই আমাদের মূল মন্ত্র। বাংলাদেশে 495টি সম্ভবত মানে উপজেলায় আমাদের নেটওয়ার্ক। তো বাংলাদেশে তো 495টি উপজেলা আছে, তার মধ্যে 250টা উপজেলাতে আমাদের নিজস্ব স্থাপনা আছে। সেটা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটা বড় স্থাপনা, কোনো কোনো ক্ষেত্রে হয়তো ক্ষুদ্র পরিসরে, বা যেখানেই আমরা অপারেট করি। এমনকি যেসব উপজেলায় আমাদের ফিজিক্যাল কোনো স্থাপনা নেই, সেখানেও আমরা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত আমরা মানুষের দোরগোড়ায় আমাদের মার্চেন্টদের পণ্যগুলো পৌঁছে দিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে সেটা আমরা 1 দিন 2 দিনের মধ্যে পৌঁছে দিচ্ছি, যেটা আর একটু দূরের
প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সেখানে আমরা ৩-৪ দিনের মধ্যে পৌঁছে দিচ্ছি। অর্থাৎ মানে পাঠাওয়ের কার্যক্রমের মাধ্যমে আমরা যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের ব্যবসা পরিধিটা বাড়াতে আমরা সহায়তা করছি। এটা কি মানে আপনাদের এই পাঠাও নেটওয়ার্কের মধ্যে কি মহিলারা আছে? অবশ্যই। ইনফ্যাক্ট আমাদের প্ল্যাটফর্মে যুক্ত আছে 2 লক্ষাধিক ক্ষুদ্র ব্যবসায়ী, যার মধ্যে অর্ধেকের বেশি হলো মহিলা। এদের সবাই বলতে পারেন তরুণ, মূলত তাদের বয়স 25 থেকে 35 এর মধ্যে। অনেকেই আছে যারা বর্তমানে শিক্ষার্থী, বা কেউ কেউ হয়তো খুব সম্প্রতি তাদের পড়াশোনা শেষ করেছেন, এবং কেউ কেউ হয়তো পুরোপুরি ব্যবসায় নিয়োজিত আছেন, কেউ কেউ অন্যান্য চাকরি বাকরির সাথে সাথে বা অন্যান্য ব্যবসার সাথে সাথে, অথবা তারা হয়তো পার্সোনালি হোম মেকার, সেই সাথে তারা ছোট পরিসরের ব্যবসা শুরু করেছে। এরকম অনেকের জন্য আমরা তাদের একটা আয়ের পথ তৈরি করে দিচ্ছি এবং তাদের ব্যবসা বাড়াবার একটা সুযোগ তৈরি করে দিচ্ছি। আপনাকে ধারণা নিশ্চয়ই আছে যে একটা মানুষ মানে কত টাকা রোজগার করতে পারে ডেইলি? অবশ্যই। তো আমাদের যে 3টা সার্ভিস আছে, একটা হলো রাইড হিলিং, একটা হলো ফুড ডেলিভারি, এবং একটা হলো ই কমার্স লজিস্টিক্স অর্থাৎ কুরিয়ার সেবা। তো এই প্রত্যেকটার ক্ষেত্রে মানে বিভিন্ন ধরনের পেশা, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে বৈশিষ্ট্য সেটা হলো যে আমরা মানুষকে তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী তারা যতটুকু সময় কাজ করতে চায় সেই অনুযায়ী তাদের কাজ করার একটা সুযোগ দিচ্ছি এবং আয় করার সুযোগ দিচ্ছি। যারা এখানে বলতে পারেন যে প্রতিদিন কাজ করছে, যারা হয়তো অনেক ঘন্টা কাজ করছে, তাদের কারো কারো ক্ষেত্রে তাদের আয় হয়তো কোনো সময় 40-50 হাজারও ছাড়িয়ে যাচ্ছে। আবার কেউ কেউ হয়তো তারা হয়তো ছাত্র, তারা হয়তো তাদের যখন বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকে বা পড়াশোনার ফাঁকে কাজ করছে, তারা হয়তো অল্প সময় কাজ করছে এবং তারা হয়তো 10-15 হাজার এরকম টাকা আয় করছে, যেটা তাদের হাত খরচের জন্য বা পড়াশোনার পাশাপাশি যে অন্যান্য খরচাদি আছে সেগুলা মেটাতে সহায়তা করছে। অগ্রযাত্রার অগ্রদূত, এটা কি আপনার ওই প্রতিবার মানে বছরে একবার বের হয়? না, তো অগ্রযাত্রার অগ্রদূত হলো আমাদের পাঠাওয়ের সাথে যুক্ত যারা আছেন তারা। অ্যাকচুয়ালি আমাদের পাঠাওয়ের সাথে কারা যুক্ত আছে সেটা যদি বলি, আমাদের সাথে 2 লক্ষাধিক মার্চেন্ট আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী যুক্ত, সেই সাথে 10,000 ডেলিভারি এজেন্ট আছেন, এবং সর্বোপরি 3 লক্ষেরও বেশি রাইডার্স এবং ক্যাপ্টেন্স যারা মোটরসাইকেল চালান অথবা গাড়ি চালান, তারা আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের একটা আয় করার পথ আমরা তৈরি করে দিচ্ছি। এর বাইরেও আছে আমাদের 2,500-এরও বেশি সহকর্মী যারা পাঠাওয়ে কাজ করে, পাঠাওয়ের হেডকোয়ার্টার্স ঢাকায়, অথবা আমাদের যে 250টা স্থাপনা আছে দেশব্যাপী সেখানে। তো অগ্রযাত্রার অগ্রদূত একটি সংকলন, যেটা আমরা প্রথম প্রকাশ করি 2018-র বইমেলাতে, অমর একুশে বইমেলাতে। এরপরে আমরা 2019 এবং 20-এ আবার এটা 2য় এবং 3য় খণ্ড প্রকাশ করি। বেশ কিছুদিন বন্ধ ছিল কোভিডের কারণে এবং বিভিন্ন কারণে, এবং এবছর 2025-এ এসে আমরা এটার 4র্থ খণ্ডটা প্রকাশ করি জাস্ট গত সপ্তাহে বইমেলাতে। এবং এই সংকলনে আমাদের পাঠাওয়ের রাইডার, ক্যাপ্টেন এবং মার্চেন্টদের পাঠাওয়ের মাধ্যমে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প আছে। সেই সাথে গল্প আছে আমাদের বেশ কিছু সহকর্মী এবং আমারও পাঠাওয়ের সাথে যুক্ত হওয়ার গল্পটাও আমি এখানে অনেক গল্পের মাঝে সেখানে আমরা একটু তুলে ধরার সুযোগ পেয়েছি। আপনি তো আমেরিকায় ছিলেন, জি, বড় চাকরি করতেন, জি। তো ওই চাকরি ওই জীবন ফেলে বাংলাদেশে এলেন কেন? বাংলাদেশে আমি বড় হয়েছি, তারপরে আমার যখন অন্য কোনো কারণ? না, অনেক কিছু কারণ আছে সবার মতোই। 17-18 বছর বয়সে আমি উচ্চশিক্ষার্থে আমি বিদেশে যাই, এবং শিক্ষা শেষ করে, পড়াশোনা শেষ করে আমি ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে আমার পেশাদারী জীবন শুরু করি নিউ ইয়র্কে। এবং প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এবং বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানে আমি কাজ করি, এবং কিন্তু সবসময় আমার মানে দেশে ফেরার একটা তাড়না ছিল। সেটা উভয় কারণে, ব্যক্তিগত কারণে এবং সেই সাথে পেশাদারি কারণে। প্রথমত আমার পরিবার বাংলাদেশে,
বাংলাদেশে বড় হয়েছি, কিন্তু সেই সাথে মানে আমি যে শিক্ষা অর্জন করেছি এবং যে কাজটা করছিলাম সেটা হলো প্রাইভেট ইকুইটি। এখানে আমরা মাঝারি সাইজের বিজনেসদেরকে অর্থায়ন করতাম, এবং যে জিনিসটা আমি দেখে এসেছি যে এই অর্থায়নের সাথে সাথে মানে নিজের মেধা খাটিয়ে এবং বুদ্ধি দিয়ে এই বিজনেসগুলোকে আর একটু ইনস্টিটিউশনালাইজ করার একটা স্কোপ থাকে। তখন ছুটিতে যখন আমি বাংলাদেশে আসতাম তখন দেখতাম যে বিদেশে আমার এই ইম্প্যাক্টটা ক্রিয়েট করার যতটা না সুযোগ, বাংলাদেশে হয়তো ঠিক ততটা, হয়তো তার থেকে আরও বেশি একটা সুযোগ আছে। কারণ আমাদের এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো আরও বেশি প্রকট, এবং সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু সম্ভব অর্থায়নের মাধ্যমে এবং মেধা খাটিয়ে সেটার উপযুক্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো সে কারণে আমার বাংলাদেশে ফেরত আসার সবসময় একটা তাড়না ছিল। অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে আমরা জানি যে এই 24-এর গণঅভ্যুত্থানে পাঠাওয়ার একটা ভূমিকা ছিল। জি, সেটা কিভাবে? হ্যাঁ, দেখুন এই 2024-এর যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ছিল, এটা কিন্তু কোনো একটা পরিকল্পিত ছকে বাঁধা ছিল না। এটা তো বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে এসে যুক্ত হয়েছে। শুরুটা হয়েছিল এটা অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, কোটা এবং সংস্কারের কারণ থেকে, কিন্তু এটা গত 10-15 বছর এবং বিশেষ করে গত 5 বছর যাবত, কারণ আমি তো পুরোটা সময় বাংলাদেশে ফেরত এসেছিলাম, এখানে যে জিনিসটা আমি দেখে এসেছি, আমি বলতে পারেন যে আমি একজন রাজনীতি সচেতন মানুষ ছিলাম, বাট কখনোই রাজনীতির সাথে যুক্ত ছিলাম না অবশ্যই, কিন্তু জিনিসটা দেখে এসেছিলাম যে এখানে মানুষের স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগটা দিন দিন সংকুচিত হয়ে আসছিল, এবং সেই সাথে আরও যেটা সংকুচিত হয়ে আসছিল সেটা হলো মেধার যথেষ্ট প্রয়োগ, এবং যারা মেধাবী তাদের জন্য একটা ক্ষেত্র তৈরি করে দেয়, এই জায়গাটা কিন্তু দিন দিন ছোট হয়ে আসছিল। তো আমি মনে করি যে এই গণঅভ্যুত্থানের সাথে যুক্ত হওয়ার এবং এই মুভমেন্টের সাথে যুক্ত হওয়ার বিভিন্ন মানুষের বিভিন্ন কারণ ছিল, হ্যাঁ, কিন্তু সবার দাবি সেই এক দাবিতে এসে মিলে গেছিল, সেটা হলো শেখ হাসিনা সরকারের পতন। তো আমারও কিন্তু এখানে একটা বিশেষ একটা কারণ ছিল এটার সাথে যুক্ত হওয়ার, সেটা ছিল হলো যে আমি দেখে এসেছি যে পাঠাওয়ের মাধ্যমে আমার একটা বলতে পারেন ওয়াইড স্পেকট্রাম অফ ইয়াং পিপলের সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ হয়েছে। একদিকে যেরকম আমি দেখছি আমাদের রাইডার, ক্যাপ্টেন, ইভেন ডেলিভারি এজেন্ট যারা আছে তারা অনেকে কিন্তু শিক্ষিত, তাদের কিন্তু আপনার স্নাতকোত্তর ডিগ্রি আছে, ব্যাচেলর মাস্টার্স ডিগ্রি আছে, এটা হলো একটা দিক, কিন্তু তারা সুবিধা বঞ্চিত বলতে পারেন, তারা অন্য কোনো কর্মক্ষেত্র থেকে বঞ্চিত হয়েছে বলেই এখানে তারা এসেছে একটা আয়ের পথ খুঁজে বার করার জন্য, এটা হলো একটা দিক। আবার আরেকটা দিক হলো যে আমাদের পাঠাওয়ের মধ্যে যেসব সহকর্মীরা আছে, যেসব অত্যন্ত মেধাবী সহকর্মী আছে, তারা অনেকে হয়তো ইঞ্জিনিয়ার্স, তারা প্রোগ্রামার্স, তারা প্রোডাক্ট ম্যানেজার্স, অনেকে মার্কেটিংয়ে ভালো করছে। আমরা দেখি যে আমার সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশনের জায়গা যেটা, আমি যখনই দেখতাম যে পাঠাও ছেড়ে যদি কেউ চলে যায় তাহলে তারা কোথায় যায়, তারা কি অন্য কোনো কম্পিটিশনে যায়, তারা কি অন্য নিজের ব্যবসা করতে যায়, তা না, আমি দেখি যে তাদের বেশিরভাগই কিন্তু বাংলাদেশের বাইরে চলে যায়। আচ্ছা, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। মানে আমরা উদ্ঘাটন করতে যাই তাহলে দেখি যে এখানে একটা পর্যায়ে এসে তারা দেখে যে তাদের উপরে ওঠার সিঁড়িটা আটকে যাচ্ছে, পথটা আটকে যাচ্ছে কোনো না কোনো কারণে। মেধার যথেষ্ট মূল্যায়ন হচ্ছে না, মানে আমাদের ব্রডার সোসাইটিতে, অথবা যে ধরনের সমাজে তারা বাস করতে চায়, যেখানে আর কি মত প্রকাশের স্বাধীনতা আছে, স্বাধীনভাবে বেঁচে থাকার একটা অধিকার আছে, সেটাতে থেকে তারা বঞ্চিত, এবং তারা একটা ডিফারেন্ট কোয়ালিটি অফ লাইফের খোঁজে তারা দেশের বাইরে চলে যায়। ইটস অলমোস্ট লাইক দ্য গ্রেট বাংলাদেশি ড্রিম হ্যাজ বিকাম
ফাইন্ডিং আ পাথ আউট অফ বাংলাদেশ। তো এটা হলো আমাকে খুবই ব্যথিত করেছিল। তো সেই জায়গা থেকেই আমার এই আন্দোলনের সাথে যুক্ত হওয়া। তো এই যুক্ত হওয়ার গল্পটা যদি একটু বলি, আমার স্ত্রী একটি স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, এবং সেই ফলে তিনি জুলাইয়ের 18 তারিখের পর থেকে আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। এরপরে আমরা যখন দেখলাম যে মানে অবর্ণনীয় একটা অত্যাচার করা হলো এবং নিপীড়ন করা হলো আন্দোলনকারীদের উপরে, আর সবচেয়ে বড় যে জিনিসটা মানে নাড়া দিচ্ছিল, যেহেতু আমরা আজকের সংবাদপত্রে আসছি, আমরা দেখছিলাম যে তখন পুরো ইন্টারনেট বন্ধ, আমাদের দেশের সাথে আমাদের পুরোপুরি ব্যবসা বন্ধ। আমাদের ব্যবসা কিন্তু ইন্টারনেট নির্ভর, অন্য সবকিছু বন্ধ থাকুক, যদি ইন্টারনেট বন্ধ থাকে তাহলে কিন্তু আমাদের ব্যবসা চলতে পারে না। কিন্তু সেই সাথে আরেকটা যে জিনিসটা আর কি মানে বিঘ্ন ঘটেছে, সেটা হলো সংবাদের সম্প্রচার। আমরা দেখছিলাম যে ইলেকট্রনিক মিডিয়াতে এক ধরনের আমরা খবর দেখছি, ইন্টারনেট তো আমরা অ্যাক্সেস পাচ্ছি না, কিন্তু খবরের কাগজে এবং আমাদের চাক্ষুষ পুরোপুরি ঘটনাটা অন্যরকম। তো ইটস অলমোস্ট লাইক হ্যাভিং আ কগনিটিভ ডিসোনেন্স, যে আপনি চোখের সামনে একটা দেখছেন কিন্তু সংবাদপত্রে দেখছেন আপনি অন্যরকম। তো এই জিনিসটা আমাদেরকে ভীষণভাবে আর কি নাড়া দেয়। তারপরে যখন আমরা দেখলাম যে একটা সময় মানে হয়তো আন্দোলনটা স্তিমিত হয়ে যাচ্ছে এবং আন্দোলনের মুখ্য সমন্বয়ক যারা ছিলেন তারা ল এনফোর্সমেন্ট এজেন্সিজের কাস্টাডিতে ছিল, তখন বেশ কিছু বন্ধুদের মাধ্যমে, যাদের অনেকেই আর কি সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, তাদের মাধ্যমে জানতে পারি যে অন্যান্য যারা সমন্বয়ক আছে তারা কিছু সেফ হাউসেস করছে। তো সেই সময় থেকে আমার এখানে যুক্ত হওয়া। তার মানে কি আপনাদের নেটওয়ার্কটা কি পুরোটাই যুক্ত হলো না আপনারা? হ্যাঁ, তো প্রথমত এটা হলো আপনার 28-29 তারিখের দিকে, যখন মুখ্য সমন্বয়করা তখনও ডিবি কাস্টাডিতে ছিলেন, তখন আমার এক বন্ধু যোগাযোগ করলেন এবং বললেন যে অন্যান্য যারা সমন্বয়ক আছে তাদের মধ্যে 4 জন, যাদের মধ্যে মুখ্য ছিলেন হলো আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার এবং রিফাত রশিদ, তাদেরকে সেফ হাউস জোগাড় করে দিতে হবে। তো এখন তখন ঠিক সেই মুহূর্তে তখন দুপুর 4:30 কি 5টা বাজে। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, কোথায় তাদেরকে আশ্রয় দেওয়া যায়, আমি দু একটা জায়গার কথা চিন্তা ভাবনা করলাম। তারপরে কি মনে করে একটু জাস্ট বারান্দার বাইরে উকি মেরে দেখলাম, তো আমার বাড়ির কাছে একটা সরকারি নেতার বাসা, তো ঠিক বাসার সামনেই ফ্ল্যাগ ঝুলানো এবং পুলিশের একটা ট্রাক থাকে, আমি দেখলাম যে ট্রাকটা তখনও আছে। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে একটু 10 মিনিট 15 মিনিট সময় দাও। তারপরে আবার তখন উঁকি মেরে দেখলাম যে তখন ট্রাকটা চলে গেছে। তো তখন বললাম যে না ঠিক আছে, এখন ট্রাকটা চলে গেছে, আমরা দেখি আমাদের বাসায় নিয়ে আসি। তো তারপরে আমি আমার স্ত্রীকে তার আগেই বললাম এবং উনি গাড়ি নিয়ে তাদেরকে একটা জায়গা থেকে আমাদের বাসায় নিয়ে আসলেন এবং আমাদের বাসায় বসেই সেই ছাত্র নেতারা তাদের এর পরবর্তী কার্যক্রমের পরিকল্পনাটা করলো এবং বাসা থেকে ফেসবুক লাইভ করলো। তো সেই থেকে আমাদের যুক্ত হওয়া এবং তারপর থেকে আর কি মানে ছাত্রদেরকে অন্যান্য জায়গায় আশ্রয় দেওয়া এবং তাদের সাথে কোঅর্ডিনেট করা এবং এই মুভমেন্টকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেখান থেকে যুক্ত হওয়া। এরপরে তার 2-3 দিন পরে অগস্টের 1 তারিখে আমার স্ত্রীর বিশ্ববিদ্যালয়েও কি শিক্ষকরাও আন্দোলনের সাথে যুক্ত হলেন এবং তার পরের দিন শুক্রবার অগস্টের 2 তারিখ আমরা দেখলাম যে দেশব্যাপী এখানে মিছিল হচ্ছে এবং সেই মিছিলের উপরে গোলাবর্ষণ হচ্ছে এবং অনেকে আহত নিহতের খবর পাওয়া গেলাম। তো তখন থেকেই আমার মনে হচ্ছিল যে এখনই হয়তো সময় এই আন্দোলনকে এটার ন্যাচারাল কনক্লুশনে এগিয়ে নিয়ে যাওয়ার এবং এক দফার পথে অগ্রসর হওয়ার জন্য। এবং সেই সময় থেকে আর কি অন্যান্য আমাদের বন্ধুবান্ধব যারা আছে, যাদের মাধ্যমে আমরা ছাত্র নেতাদের সাথে চোখ সংযোগ করছিলাম, তাদের সাথে কোঅর্ডিনেট করে আমরা আলোচনা করছিলাম যে কী করে এটাকে এগিয়ে নেওয়া যায়। তো এটাকে অনেকে হয়তো ভাববেন যে
মানে একটু বেশি বলা হয়ে যায়, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তো এটা তো কারো কোনো পরিকল্পিত ছকে বাধা ছিল না, আমরা কেউই জানি না যে অন্যরা কি ভাবছে, অন্যরা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের যার জায়গা থেকে আর কি আমরা ইঞ্চ বাই ইঞ্চ আগানোর চেষ্টা করেছে এবং সেই প্রয়াসেরই প্রতিফলন 5ই আগস্ট। 6 মাস তো হয়ে গেল। জি, ব্যবসা বাণিজ্য নিয়ে তো অনেক রকমের সমস্যা হইতেছে। আপনারা নিজেরা মানে ব্যবসা করেন, ব্যবসার সঙ্গে এখনকার বর্তমান অবস্থায় ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এখন আপনারা কিভাবে দেখেন? অবশ্যই। সো এখন দেখুন, এরকম একটা পরিবর্তন কখনোই মসৃণ হয় না। দিস ইজ হাউ চেঞ্জ লুকস লাইক, দিস ইজ হাউ প্রোগ্রেস লুকস লাইক। অনেক সময় মানে আগানোর জন্য আমাদের কিছু দূর পিছিয়ে যেতে হয়। এখন আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যাপ্ত উন্নতি হয়নি এবং কোনো ক্ষেত্রে আমরা মানে বিশেষ অবনতি দেখছি। এটা হলো ব্যবসার যে পরিবেশ, এটার মূল প্রতিবন্ধকতা। তো এটাকে ইমপ্রুভ করা মানে এখন অত্যন্ত প্রয়োজনীয়। তবে এরই সাথে আমি যেটা বলবো যে আমরা যদি আমাদের নিজস্ব ব্যবসার প্রেক্ষিত থেকে বলি যে অনেক সময় যে সময়গুলা কঠিন, সেই সময়গুলো কিন্তু ব্যবসায় কিছু কঠিন সিদ্ধান্ত নেয়ার জন্য শ্রেষ্ঠ সময়। তো আমরা এই বইয়ে এখানে তো আমি আমার যে অধ্যায়টা লিখেছি, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। গল্পটা লিখেছি সেটার নাম হলো পাঠাও আমি। সো সেখানে কিন্তু আমরা আমাদের বেশ কিছু কঠিন অধ্যায়ের কথা বলেছিলাম, বিশেষ করে করোনা মহামারীর সময়, রাইট? আমরা একটা মোবিলিটি কোম্পানি, আমরা ডেলিভারি সেবা প্রদান করি, আমরা মানুষকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাই। তো তখন যখন সব কিছু বন্ধ ছিল, যখন লকডাউন ছিল, তখন ন্যাচারালি আমাদের ব্যবসাটা ব্যাহত হয়েছিল। কিন্তু আমরা তখন দেখেছিলাম যে যখনই ব্যবসা ব্যাহত হচ্ছে, আরেকটা ব্যবসার কিন্তু একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। তখন আমরা দেখেছিলাম যে মানুষের অনলাইন কেনাকাটার একটা অভ্যাস তৈরি হচ্ছে এবং ওই অভ্যাসটা কিন্তু যখন লকডাউন কেটে গেছে, করোনা মহামারী কেটে গেছে, তখনও কিন্তু সেটা চলমান ছিল। এবং বিশেষ করে আমরা দেখেছি যে এই অনলাইন কেনাকাটার প্রবণতাটা ঢাকায় বসে আমরা যতটা না দেখি, সেটার থেকে কিন্তু আরো দ্রুত আকারে বৃদ্ধি পেয়েছে হলো ঢাকার বাইরে, অন্যান্য মহানগরে শুধু না, এবং ছোট ছোট শহরে, উপজেলা সদরে, রাইট? এটা কিন্তু একদিক থেকে চিন্তা করলে মনে হবে কাউন্টার ইনটুইটিভ না, কেন এখানে তো শহরের মানুষরা বেশি কিনে, রাইট? কিন্তু আপনি কিন্তু হেঁটে, গাড়িতে বা পাঠাওয়ে চড়ে কিন্তু আমরা দোকানে যেতে পারি, আমরা নামকরা ব্র্যান্ডের জিনিসপত্রগুলো কিনতে পারি। কিন্তু যে মানুষটা আপনার ঠাকুরগাঁতে আছে বা খাগড়াছড়িতে আছে বা সিরাজগঞ্জে আছে, তারা কিন্তু সেই কোয়ালিটি প্রোডাক্ট বা ব্র্যান্ডেড প্রোডাক্টের অ্যাক্সেস পাচ্ছে না, এবং সেই অ্যাক্সেসটা পাওয়ার জন্যই তারা অনলাইন প্ল্যাটফর্মে আসছে, তারা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে এবং তারা ই কমার্স প্ল্যাটফর্মে যাচ্ছে এগুলো কেনাকাটা করার জন্য। এবং সেই পণ্যগুলা আমরা পৌঁছে দিচ্ছি তাদের দ্বার প্রান্তে, এবং সেই সাথে তাদের সেই পেমেন্টটা আমরা কালেক্ট করে আমরা মার্চেন্টদের কাছে, অর্থাৎ আমাদের কাস্টমারদের কাছে পৌঁছে দিচ্ছি, রাইট? তো এরকম সুযোগ কিন্তু তখন তৈরি হয়েছিল এবং এটা আমরা বুঝে আমরা সেই সব ক্ষেত্রেই কিন্তু ইনভেস্ট করেছি। এখনো কিন্তু ব্যাপারটা ঠিক সেরকমই। এখনো আমরা দেখছি যে এই পরিস্থিতিতে কোনো ক্ষেত্র আছে যেখানে আর কি আমাদের এখানে আরো ইনভেস্টমেন্টের প্রয়োজন, যেখানে আমাদের ব্যবসা সম্প্রসারণ করার প্রয়োজন। এবং যেহেতু এই সময়টা একটু কঠিন, সেখানে অনেকে হয়তো এগিয়ে আসছে না, সেখানে আমরা সাহস করে এগিয়ে আসছি, বিকজ আমরা বাংলাদেশে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের ভবিষ্যতের পথ আরো সুগম হবে। আমরা বিশ্বাস করি যে মানুষের জীবন মান আরো এগিয়ে যাবে এবং মানুষ ভবিষ্যতে আরো আয় করতে পারবে, এবং তাদের খরচ সেটা তারা শুধুমাত্র যে ইন পার্সন করবে তাই না, সেটা সে অনলাইনও করবে। তো সেই কনফিডেন্স, সেই কনভিকশনটা আমাদেরকে এখন সেই ইনভেস্ট করার কনফিডেন্সটা দিচ্ছে, এবং সেজন্যই আমরা এখন সে পথে আগাচ্ছি। আপনারা তো এই মুহূর্তে নেপালে আছেন। জি। এর পরবর্তী গন্তব্য কোথায়? তো আমাদের যে
ধারণা, সেটা হলো যে আমরা যে দুটো দেশে অপারেট করছি, সেটা হোক বাংলাদেশ কিংবা নেপাল, এই দুটো দেশেরই কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হলো যে দুটোই ফাস্ট গ্রোয়িং ইকোনমি, দুটোতেই আপনার যে প্রোফাইলের মানুষ আছে তারা মূলত তরুণ এবং তাদের আয় ক্ষমতা বাড়ছে। এরই সাথে আরও একটা বৈশিষ্ট্য হলো যে দুটো দেশেই বিভিন্ন কারণে আমাদের ডিজিটাল সার্ভিসেসের পেনিট্রেশন এবং ইন্টারনেটের পেনিট্রেশনটা অনেক লো। এখন বাংলাদেশে আমরা জানি যে দ্য সাইজ অফ টোটাল ডিজিটাল সার্ভিসেস, মানে আমাদের টোটাল রিটেল কমার্সের সাইজ হলো $100 বিলিয়ন। প্রত্যেক বছরে $100 বিলিয়ন রিটেল কমার্সে স্পেন্ড করা হয়। তার মাত্র $1.2 বিলিয়ন হলো ডিজিটালি স্পেন্ড করা হয়, অর্থাৎ এই পেনিট্রেশনটা খুবই কম, মাত্র 1%। আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য আমাদের পিয়ার কান্ট্রিজ যেগুলো আছে সেটাতে এটা হলো 3 থেকে 5%। কিন্তু এরই মাঝে যে $1.2 বিলিয়ন, তার 50% ফ্লোজ থ্রু পাঠাও, অর্থাৎ পাঠাওয়ের মাধ্যমে সেটা ডাইরেক্টলি রাইড হেলিং বলুন বা ফুড ডেলিভারি বলুন তার মাধ্যমে, অথবা ইনডাইরেক্টলি মানে ই কমার্সের লজিস্টিক্স সেবা প্রদানের মাধ্যমে, পাঠাওয়ের মাধ্যমেই কিন্তু সেটা ট্রানজ্যাক্টেড হয়। এর এই লো পেনিট্রেশনের একটা বড় কারণ যে আমাদের ইন্টারনেট সেবার খরচ অনেক বেশি, হাই রেট অফ ট্যাক্সেস এ কারণে, এবং বিগত সরকারের আমলে আমাদের লাইসেন্সিং রেজিমটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যেটা রেন্ট সিকিং, যেটা মানে সরকার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সেখান থেকে আর কি বেশি আয় করে এসেছিল। এখন আমাদের একটা সুযোগ এসছে যে এই টেলিকম সেক্টরকে রিফর্ম করে, আমাদের ট্যাক্স স্ট্রাকচারকে রিফর্ম করে কি করে আমরা বেশি মানুষকে ডিজিটাল সার্ভিসেসের আওতায় নিয়ে আসতে পারি, যাতে করে তারা বেশি করে আয় করতে পারে এবং তাদের খরচটাও যেহেতু যদি ডিজিটাল মাধ্যমে হয় তাহলে সরকারের রেভিনিউ বাড়বে। হ্যাঁ, তো সেই সাথে আমাদের একটা এগিয়ে যাওয়ার সুযোগ আছে। তো আমাদের বিশ্বাস, আমাদের গ্রোথ অপরচুনিটি হলো আমরা এক্সিস্টিং যে মার্কেটসগুলো আছি সেই কাস্টমারদের সাথে আরও ডিপ যাওয়া, সেই কাস্টমারদেরকে আরও বেশি ভ্যালু প্রোভাইড করা এবং সেই ভ্যালু প্রোভাইড করার সাথে সাথে আমাদের ব্যবসাকেও গড়ে তোলা। ফাহিম, আমাকে আর থামতে হচ্ছে, হাতে সময় নেই, অন্য একদিন আপনার সঙ্গে কথা বলা যাবে। অনেক ধন্যবাদ মতি ভাই আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।